আসসালামু আলাইকুম। বিবিসি টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ হুতি বাহিনী যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ট্রাম্পের চাপের কাছেই নতি স্বীকার করেছেন ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গেই যুদ্ধবিরতি হবে ইসরায়েলের জন্য সম্পূর্ণ পরাজয়, বলছে হিব্রু রেডিও। আরো জানিয়ে দেব, গোপন প্রতিশ্রুতি ফাঁস করে দিলেন ফিলিস্তিন সাংবাদিক। ইসরায়েলকে যুদ্ধবিরতি ভঙ্গ করার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এদিকে দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। আরো জানিয়ে দেব, গত 1 বছরে আঞ্চলিক শক্তি হিসেবে ইরান দুর্বল হয়নি, বলছে পেজেশকিয়ান। সর্বশেষ জানিয়ে দিব, প্রধান বাধাগুলো অপসারিত হয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, বলছে কাতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। ট্রাম্পের কাছে নতি স্বীকার করছেন নেতানিয়াহু। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হবে ইসরায়েলের জন্য সম্পূর্ণ পরাজয়। গাজা উপত্যকা হামাসের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি হবে ইহুদিবাদী ইসরায়েলের জন্য সম্পূর্ণ পরাজয়। গাজার যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাদের পরিবারবর্গের সংগঠন গেভরা ফারামের বরাদ্দে হিব্রু ভাষায় রেডিও চ্যানেল 103 FM কথা জানিয়েছেন। ওই ফারামের সভাপতি ইয়েহোশুয়া শনি বলছেন যে চুক্তিটির কথা শোনা যাচ্ছে তা তেল আবিবের জন্য সম্পূর্ণ বিজয় হবে না, বরং সম্পূর্ণ পরাজয়। সানির ছেলের লে মোর্দাখাই সানি ছিল গোলানি ব্রিগেডের একজন প্লাটু কমান্ডার। 2023 সালের 7 অক্টোবরে আল আকসা তুফান অভিযানের দিন হামাস যোদ্ধারা হামলায় মোর্দাখাই নিহত হয়। শনিবার নেতৃত্বাধীন ফোরাম হামাসের সঙ্গে ইসরায়েলি যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করছেন। সানি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, নেতানিয়াহু সম্ভবত ট্রাম্পের চাপের কাছে হার মানছেন। গেভরা ফারামের সভাপতি জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গত কয়েক মাস ধরে তারা এমন একটি চুক্তির বিস্তারিত জেনেছিলেন। তিনি বলেন, বহু মাস আগ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে চুক্তির বিরোধিতা করে আসছিল, এখন তিনি সেই চুক্তি মেনে নিতে চাচ্ছেন। এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি গতকাল জানায়, হামাস ও ইসরায়েলি গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় প্রশাসন এই চুক্তির আলোচনায় জড়িত বলে জানান তিনি। ইসরায়েল যে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে যাচ্ছে তাতে শুরু থেকে হামাস যেসব দাবি জানিয়েছে তার বেশিরভাগ মেনে নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। হামাসের দাবি ছিল গাজায় আগ্রাসন বন্ধ করে উপত্যকা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, গাজা পুনর্গঠন এবং এই উপত্যকায় অবাধে ত্রাণ ট্রাক প্রবেশ করতে দেওয়া। 2023 সালের অক্টোবর মাসে গাজায় আগ্রাসন শুরু করার সময় নেতানিয়াহু এই আগ্রাসনের 3টি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছিলেন: হামাসকে ধ্বংস করা সকল পণবন্দীকে জীবিত উদ্ধার এবং গাজা থেকে ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টিকারী উপাদান সমূলে উৎপাদন করা। কিন্তু দম্ভ প্রকাশ করে বলছিলেন, সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। কিন্তু ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী 15 মাসের আগ্রাসনে গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা ও বেসামরিক স্থাপনা ধ্বংস করা ছাড়া ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। সূত্র পার্স টুডে। গোপন প্রতিশ্রুতি ফাঁস করে দিলেন ফিলিস্তিনি সাংবাদিক। ইসরায়েলকে যুদ্ধবিরতি ভঙ্গ করার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি সই হওয়ার পর পরবর্তী ওই চুক্তি ভঙ্গ করে গাজায় আবার ইহুদিবাদী বাহিনীকে আগ্রাসন চালানোর অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম খবরে বলা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাদ্দে ওয়াই নেট নিউজ জানিয়েছে, ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করেন তাহলে পরবর্তী তেল আবিব চাইলে তাকে ওই ভঙ্গ করে গাজায় আবার আগ্রাসন চালানোর অনুমতি দেওয়া হবে। হিব্রু ভাষায় ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজের এই খবরটি ফিলিস্তিনি সাংবাদিক মাহমুদ শেহাদা ফাঁস করে দিয়েছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ট্রাম্প নেতানিয়াহু এই প্রতিক্রিয়া দিয়েছেন যে যুদ্ধবিরতি চুক্তিতে সই করলে ইসরায়েলি আরিফাতার যন্ত্র পেগাসাস নির্মাণকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। ওই কুখ্যাত যন্ত্র বিশ্বের
বিভিন্ন কর্তৃত্ববাদী রাষ্ট্রের কাছে জনগণের ওপর দমন-পীড়ন চালানোর কাজে বিক্রি করেছিল কোম্পানিটি। এছাড়া প্রতিদিনে আরো বেশি ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প। কাতারের রাজধানী দোহায় আমেরিকা, মিশর ও কাতারের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার মাধ্যমে হামাস ও ইসরায়েলি পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে বলে যখন খবর প্রকাশিত হয়েছে তখন ট্রাম্প গোপন প্রতিশ্রুতির খবর ফাঁস হলো। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আগামী সপ্তাহে ক্ষমতা করতে যাওয়া নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় প্রশাসন এই চুক্তির আলোচনা জড়িত বলে জানা গেছে। সূত্র পার্টস টুডে। দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। 1000 নতুন অত্যাধুনিক ড্রোনের পর এবার দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে খবরে জানানো হয়েছে, জাইগোস নামের এই গোয়েন্দা জাহাজ নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমকে আরো শক্তিশালী করবে। ইরানে নির্মিত এই অত্যাধুনিক জাহাজটি ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর এবং সাইবার ও গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, জার্গোস আমাদের নৌবাহিনীর চোখ হিসেবে গভীর সমুদ্র ও মহাসাগরের নজরদারি করবে। জাগ্রসের উদ্বোধন এমন এক সময় এলো যখন ইরানি সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি দেশব্যাপী বৃহৎ সামরিক মহড়া চালাচ্ছে। মার্চের মাঝামাঝি চলবে এই মহড়া, যার মূল লক্ষ্য নাতানজা, ফর্দ এবং খান্দাবির মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষা নিশ্চিত করা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময় এসব মহড়া বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র 2015 সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়িয়ে তোলে। 2020 সালে ড্রোন হামলায় ইরানের শীর্ষ রেভলিউশনারি গার্ডস কর্পস জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকের মাটিতে ঘটে যাওয়া এই ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছিল। এদিকে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য বিভিন্ন বিকল্প উপস্থাপনা করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য ছিল সম্ভাব্য পরমাণু বোমা তৈরির প্রচেষ্টা রুখে দেওয়া। তবে ইরান বারবারই দাবি করে আসছে যে পরমাণু কর্মসূচির কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা নেই। তবুও সাম্প্রতিক বছরগুলোতে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর মতে ইরান একমাত্র অপারমাণবিক অস্ত্রধারী দেশ যা 60% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের সক্ষমতা অর্জন করছে। এছাড়া গত কয়েক মাসে ইরান কয়েক হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করছে। গত এক বছরে আঞ্চলিক শক্তি হিসেবে ইরান দুর্বল হয়নি বলছে পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করছেন, গত এক বছরে মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক অবস্থান কোনোভাবেই দুর্বল হয়নি। বুধবার 15 জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। সাম্প্রতিক সময়ে সিরিয়ায় তেহরান সমৃদ্ধ আসাদ সরকারের পতনে ইরানের বড় পরাজয় মনে করছে বিশ্লেষকরা। ইসরায়েল, লেবাননে হিজবুল্লাহ এবং গাজা শাসিত হামাসের উপর ইসরায়েলি সামরিক আঘাত তো আছেই। বিশেষ করে হামাস নেতা ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনওয়ার এবং হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মতো মিত্রকে হারিয়েছে ইরান। এছাড়া ইরানের মাটিতে ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করতে ব্যর্থ হয় তেহরান। এদিকে ইরানের আগ্রাসন, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা। এরপর পেজেশকিয়ানের ভাষ্য, আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়নি। এবিসি নিউজের সঙ্গে সাক্ষাতে পেজেশকিয়ান বলেন, আমি এর সাথে কোনো সম্পর্ক দেখছি না। গত বছরের তুলনায় এখন আমরা দেশের ভিতরে আরো একত্রিত, আরো শক্তিশালী এবং আমাদের অংশগ্রহণ আরো ভালো। আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখন আরো দৃঢ়। তিনি আরো বলছেন, ইরান যদি তার পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে আক্রমণের শিকার হয় তবে দেশটির নিজেকে রক্ষা করতে প্রস্তুত থাকবে। পেজেশকিয়ান বলেন, প্রকৃতপক্ষে আমরা যে কোনো পদক্ষেপ প্রতিক্রিয়া জানাবো। আমরা যুদ্ধকে ভয় করি না, তবে যুদ্ধের জন্য আমরা আগ্রহী নই। আমি আন্তরিকভাবে আশা করি এটি ঘটবে না, কারণ এর পরিণতি সব পক্ষের জন্য ক্ষতিকর হবে, শুধুমাত্র আমাদের জন্য নয়। পেজেশকিয়ান আবারও দাবি করছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না, বরং যারা এ ধরনের ধারণা প্রকাশ করছে তাদের বক্তব্যকে তিনি পূর্ব পরিকল্পিত তৈরির চেষ্টা বলে অভিহিত করছেন। 2020 সালে মার্কিন বিমান হামলায় কুদস বাহিনী জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সাম্প্রতিক সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। এ নিয়ে পেজেশকিয়ান পুনরায় ইরানের দাবি তুলে ধরে বলছে, ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলছে কাতার। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়ে ইহুদিবাদে ইসরায়েল ও ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস একটি চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে বলে কাতারে একজন কর্মকর্তা খবর দিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে এক খবর দিয়েছেন। দুই পক্ষের আলোচনায় এতটা আগ্রসর আর কখনো হয়নি। তিনি বলেন, আমি যখন কথা বলছি তখন আমি এই বিষয়টি নিশ্চিত করছি যে দোহায়
সর্বোচ্চ পর্যায়ের আলোচনা চলছে। কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের পাশাপাশি বিশ্বর আমেরিকা মধ্যে গত বেশ কিছুদিন ধরে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চুক্তির প্রধান বাধাগুলো অপসারিত হচ্ছে জানিয়ে আনসারি বলেন, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত ধারাগুলো নিয়ে বর্তমানে কাজ চলছে। চুক্তির বিস্তারিত তুলে না ধরে কাতারের এই সিনিয়র কূটনীতিক বলেন, দুই পক্ষের মধ্যে এমন কিছু বিষয় ছিল যেগুলো বিগত কয়েক মাস ধরে সমাধান করা যাচ্ছিল না, কিন্তু গত 2 সপ্তাহে যেসব সমস্যার সমাধান করা হয়েছে তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সমাজে তাদের আকাঙ্ক্ষার পারদ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র মাজেদ আল আনসারি। আলোচ্য চুক্তির বিস্তারিত না জানলে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গাজায় কয়েক ধাপের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হবে। এর প্রথম পর্যায়ে মেয়াদ হবে 42 দিন। এ সময় হামাস 33 জন ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইহুদিবাদী ইসরায়েল কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার পাশে গাজায় জনবহুল এলাকাগুলো থেকে সেনা সরিয়ে দেবে এবং উত্তর গাজায় অধিবাসীদেরকে তাদের ঘরবাড়ি ফিরে যাওয়ার সুযোগ দেবে। সেই সঙ্গে প্রতিদিন গাজায় 600 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেবে তেল আবিব। পরবর্তী ধাপগুলো গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে বলে যুদ্ধবিরতি আলোচনায় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সম্ভাব্য চুক্তির ধরন থেকে মনে হচ্ছে এতে হামাসের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে। সূত্র পার্স টুডে।